হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম পিরিয়ডিক প্রপার্টিজ। আমরা স্ক্রিনিং এফেক্ট এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এই সংক্রান্ত ডিটেলড আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের সেকেন্ড পিরিয়ডিক প্রপার্টি পড়ব, সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অ্যান্ড আয়নিক রেডিয়াস। তবে ভিডিও শুরু করার আগে বলি যে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে তোমরা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথমবারের জন্য আমার চ্যানেলটিতে ভিজিট করেছো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে ভবিষ্যতের যে নোটিফিকেশানসগুলো সেইগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাটমিক রেডিয়াস মানে হচ্ছে কি রেডিয়াস অফ অ্যান অ্যাটম, তাই তো? একটা অ্যাটমের রেডিয়াস। জেনারেলি আমরা অ্যাটমের রেডিয়াস মানে কি বোঝাই? অ্যাটমের নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে রেডিয়াস। অবশ্যই শেলটা আমরা জানি সবাই যে স্ফেরিক্যাল আমরা ধরে নিই, সুতরাং এই আউটার মোস্ট শেলের সঙ্গে নিউক্লিয়াসের ডিস্টেন্সটাই হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যাটম, অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস। কিন্তু বাস্তবে এরকম আউটার মোস্ট শেলের ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে এক্স্যাক্টলি কতটা সেটা নির্ণয় করা যায় না, সেটা মেজার করা যায় না। মেজার করতে না পারার দুটো উল্লেখযোগ্য কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা জানি যে অ্যাটমস অর্থাৎ পরমাণু এরা ফ্রিলি এক্সিস্ট করে না, এদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এরা ইন জেনারেল এরা কি করে, এরা অন্য অ্যাটমগুলোর সঙ্গে বন্ডেড অবস্থায় থাকে, কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন তৈরি করে মলিকিউল ফর্মে এরা এক্সিস্ট করে। তাহলে অ্যাটমিক স্টেটে একটা অ্যাটমকে একা একা বিচ্ছিন্ন অবস্থায়, আইসোলেটেড অবস্থায় একটা অ্যাটমকে পাওয়াই যাবে না। সেই কারণে তার নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ডিস্টেন্স মাপা যায় না, এটা এক নম্বর কারণ। দু নম্বর কারণ হচ্ছে আমরা যখন নিলস বোরের অ্যাটমিক মডেল অতিক্রম করে আমরা যখন ডি ব্রগলি হাইপোথিসিস এবং হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়লাম এবং তারপর আমরা কোয়ান্টাম মেকানিক্সের ধারণা পেলাম, সেখান থেকে আমরা জানলাম যে অ্যাটম অ্যাকচুয়ালি অ্যাটমের মধ্যে ইলেকট্রনটার কোনো ফিক্সড পজিশন থাকে না। ইলেকট্রন, ম্যাটার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ, ইলেকট্রন ক্লাউড বলি আমরা। ইলেকট্রন ক্লাউড বিস্তৃত থাকে নিউক্লিয়াসের বাইরে যে কোনো জায়গায় নিউক্লিয়াসের বাইরে যে কোনো জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সুতরাং কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে অ্যাটমটার এক পেরিফেরি হবে বা পরিধি হবে, সেটা ওইভাবে ডিফাইন করা যায় না। শুধুমাত্র এই দুটো কারণের জন্যই অ্যাটমিক রেডিয়াস মানে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ডিস্টেন্স, এই কনসেপ্টে আমরা অ্যাটমিক রেডিয়াস মেজার করতে পারি না। যেহেতু অ্যাটমসগুলো বন্ডেড অবস্থায় থাকে মলিকুলার ফর্মে, সুতরাং বন্ডেড অবস্থা থেকে আমাদের অ্যাটমিক রেডিয়াসের ধারণা পেতে হয় বা ক্যালকুলেশন করতে হয়। এখন এই ক্যালকুলেশনসগুলো করার জন্য অনেক ধরনের আধুনিক টেকনিক্স আছে। আমরা জানি এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক, ইলেকট্রন ডিফ্র্যাকশন টেকনিক, স্পেকট্রোস্কোপিক মেথডস আছে নানান ধরনের। এইগুলোর মাধ্যমে আমরা কি করি, বন্ডেড অবস্থায় কোনো অ্যাটমের রেডিয়াস আমরা বের করতে পারি। তাহলে আজকে শুরুতেই যেটা আমাকে এখানে লিখতে হবে সেটা হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন ক্লাউড of the outermost shell in an atom. ঠিক আছে? But this distance cannot be measured. Reason, এক নম্বর রিজন হচ্ছে atoms are not found in isolated state। ঠিক আছে? দু নম্বর হচ্ছে electrons rather we cannot define
position of an electron in an atom. Rather, we can only find the probability of its existence at a certain distance. একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এ থাকবে কিনা, ইলেকট্রন থাকবে কিনা তার কেবলমাত্র একটা প্রবাবিলিটি পাওয়া যেতে পারে। সো দিস boundary of outermost shell is not at all well defined. সুতরাং আউটারমোস্ট শেলের যে বাউন্ডারি সেইটা কোনোভাবেই ওয়েল ডিফাইন্ড নয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেলের ডিস্টেন্স আমরা কোনোভাবেই একটা ফিক্সড ডিস্টেন্স আছে এবং সেটাকে মেজার করছি এরকমটা সম্ভব নয়। তো সেই কারণেই আমরা কি করি, বন্ডেড অবস্থায় অ্যাটমিক রেডিয়াস বের করি। এটা কপি করো। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন বন্ডেড স্টেট। বন্ডেড স্টেট মানে অন্য একটা অ্যাটমের সঙ্গে বন্ড তৈরি করে আছে এরকম অবস্থায় atomic radius can be of three types. তিন ধরনের অ্যাটমিক রেডিয়াস হয়, আর একটা আয়নিক রেডিয়াস হয়। ফোর্থটা হচ্ছে আয়নিক রেডিয়াস, ওটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। আমরা খালি অ্যাটমিক রেডিয়াসের যে তিন ধরনের হয় সেটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই অ্যাটমিক রেডিয়াস যেটা তিন ধরনের হয় সেগুলোকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস, কোভ্যালেন্ট বাংলায় সমযোজী, মেটালিক রেডিয়াস, এটার আরেকটা নাম হয় ক্রিস্টাল রেডিয়াস, আর থার্ড হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আমরা সংক্ষেপে এগুলোকে আর ভিডব্লিউ বলতে পারি, আমরা আর সিওভি বলতে পারি কোভ্যালেন্টকে, আর আমরা এটাকে আর মেটালিক এরম বলতে পারি, ঠিক আছে, অসুবিধা নেই কিছু বলাতে। আচ্ছা, কোভ্যালেন্ট রেডিয়াস মানে বোঝা যাচ্ছে যে আমরা অ্যাটমটা যদি কোভ্যালেন্টলি আরেকটা অ্যাটমের সঙ্গে বন্ডেড থাকে সেই অবস্থায় আমরা কোভ্যালেন্ট রেডিয়াস বের করতে পারি। মেটালিক রেডিয়াস মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র মেটাল বা ধাতুগুলোর জন্য এইটা ডিফাইন করা হয়। এবং এর আরেকটা নাম ক্রিস্টাল রেডিয়াস। কেন? কারণ ক্রিস্টাল স্টেটে অর্থাৎ সলিড স্টেটে যেখানে অ্যাটমগুলো একটা ক্রিস্টালাইন ফর্মে থাকে এবং নির্দিষ্ট একটা শেপে, ক্রিস্টাল ল্যাটিস আমরা বলি, ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে অবস্থান করে, তখন আমরা মেটালিক রেডিয়াসকে ডিফাইন করি। মেটালগুলো জেনারেলি কোভ্যালেন্ট বন্ড করে না, কিছু এক্সেপশনাল কেস ছাড়া। আমরা অর্গ্যানিকে পড়বো, অর্গ্যানিক কেমিস্ট্রিতে অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, সেখানে মেটাল কোভ্যালেন্ট বন্ড করে। ওই এক্সেপশনসগুলো বাদ দিয়ে নর্মালি মেটালগুলো যে বন্ডের সাহায্যে মেটালগুলো ফর্ম করে, ধরো আয়রন, কপার, যে কোনো মেটাল, তারা যে ফর্মে এক্সিস্ট করে পৃথিবীতে, সেইখানে তাদের প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যে বন্ডগুলো থাকে সেটাকে আমরা বলি মেটালিক বন্ড। আর ভ্যান ডার ওয়াল বন্ড হচ্ছে নন বন্ডেড অ্যাটমের মধ্যেকার যে ফোর্স অফ অ্যাট্রাকশান, এবং সেইখান থেকে আমরা যে রেডিয়াসটা ডিফাইন করি সেটা। আমরা ডিটেলে আসছি, তার আগে দুটো জিনিস বলে নিই। সেটা হচ্ছে এইখানে কিন্তু আমরা সলিড, লিকুইড বা গ্যাসিয়াস যে কোনো ফিজিক্যাল কন্ডিশনেই কোভ্যালেন্ট রেডিয়াস বের করা যেতে পারে। আর বন্ডেড ফর্ম মানে অ্যাটম দুটোকে অবশ্যই বন্ডেড থাকতে হবে, ঠিক আছে, বা সেরমভাবেই লিখে দিই, টু
atoms must be bonded. মেটালিক রেডিয়াস এবং ভ্যান্ডারওয়াল রেডিয়াস এই দুটোই কেবলমাত্র সলিড স্টেটে ডিফাইন করা হয়। ঠিক আছে, যখনই আমরা মেটালিক বা ভ্যান্ডারওয়াল রেডিয়াসের ডেফিনিশন দেবো সেখানে সলিড স্টেট কথাটা উল্লেখ থাকবেই। ঠিক আছে, এখানেও এরা বন্ডেড অবস্থায় থাকে আর এখানে নন বন্ডেড অবস্থায় থাকে। ঠিক আছে, আমি উপরে এখানে লিখছি যে ইন বন্ডেড স্টেট 3 রকমের হয়, তাহলে আমি আবার এখানে লিখছি নন বন্ডেড কেন, এটা আমি ওটা বলার সময় ডিটেলে বলছি। তাহলে 3 ধরনের আমরা অ্যাটমিক রেডিয়াস পাই, কোভ্যালেন্ট, মেটালিক এবং ভ্যান্ডারওয়াল। তাহলে আমাদের ওই 3টের মধ্যে আমরা প্রথম কোভ্যালেন্ট রেডিয়াস নিয়ে আলোচনা করি। কোভ্যালেন্ট রেডিয়াস, কোভ্যালেন্ট মলিকিউল সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। দুটো মলিকিউল নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে HCl। ঠিক আছে, কেন এই দুটো নিয়ে আলোচনা করলাম? এখানে যে দুটো অ্যাটম আছে তারা একই এলিমেন্টের অ্যাটম, অর্থাৎ এটাকে আমরা বলবো হোমো নিউক্লিয়ার মলিকিউল বা হোমো অ্যাটমিক মলিকিউল, আর এটা হচ্ছে হেটেরো অ্যাটমিক মলিকিউল, মানে একটা মলিকিউলের মধ্যে যে দুটো অ্যাটম আছে তারা আলাদা এলিমেন্টের অ্যাটম। ঠিক আছে, এখানেই লিখে দিই ব্র্যাকেটে হেটেরো অ্যাটমিক, আর এটা হোমো অ্যাটমিক। এখন অ্যাটমকে আমরা স্ফেরিক্যাল ধরি, তাহলে এটি যদি একটা অ্যাটম হয় হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন অ্যাটম যদি এরকম হয়, দেখো দুটো অ্যাটমকে আমি এমনভাবে লিখলাম যে একটা অন্যটার মানে কি বলবো এটাকে, একটা অন্যটার মধ্যে খানিকটা প্রবেশ করে গেছে। এই ঘটনাকে আমরা বলি ওভারল্যাপিং, বাংলায় বলা হয় অভিলেপন। অভিলেপন যখন হয় তখন কি হয়, দুটো অ্যাটমের ইলেকট্রন ক্লাউড পরস্পরের মধ্যে প্রবেশ করে যায়। ইলেকট্রন ক্লাউড মানে ইলেকট্রনের মেঘ, সেটা ওরকম সলিড বা রিজিড নয়, তার ফলে ওরা একে অপরের মধ্যে প্রবেশ করে যেতে পারে, এটাকে আমরা অভিলেপন বলি। আর এই যে কমন স্পেসটা, এই কমন স্পেসটায় হচ্ছে ওরা, এই কমন স্পেসটার আয়তনটা যতটা বাড়ে, যত বেশি হয়, আমরা বলি যে বন্ডটা তত স্ট্রং হচ্ছে। এবার এই বাঁদিকের যে অ্যাটমটা, এটাতে নিউক্লিয়াস আর ডান দিকেরটা এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এবার কোভ্যালেন্ট রেডিয়াস মানে এই যে কোভ্যালেন্টলি বন্ডেড দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, এটা একটা, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ, কোভ্যালেন্টলি বন্ডেড। এই অবস্থায় এদের যে দুটো নিউক্লিয়াসের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের দুটো নিউক্লিয়াসের যে ডিস্টেন্স তার ঠিক অর্ধেক যে ডিস্টেন্স, এই অর্ধেক ডিস্টেন্সটাকে আমরা বলি আর কোভ্যালেন্ট। বোঝানো গেল? তাহলে কি বললাম, দুটো কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম যে কোনো অবস্থা হতে পারে, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, তাদের নিউক্লিয়াস দুটোর যে ডিস্টেন্স তার হাফ, সেটাই হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। ওখানেও তাই হবে, তবে ওখানে কি হবে, দুটো অ্যাটম যেহেতু আলাদা, হাইড্রোজেন ছোটো সাইজে, ক্লোরিন একটু বড় সাইজে, তাই জন্য আমরা এখানে ছবিটা একটু এরকম আঁকবো, ছোটো বড়ো আঁকবো। এবার এই যে জায়গাটা, এটা হচ্ছে এদের কমন স্পেস, আমরা এই জায়গাটাকে একটা নাম দিই, এই একটু আগে বললাম এই অবশ্য নামটা, সেটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন। এখানটা একটা ওরকম হবে ওভারল্যাপিং রিজিয়ন, লিখে নিতে পারো, আমি লিখেই দিই এখানে, এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন। হঠাৎ করে এরকম কেন ওভারল্যাপ হয়ে গেল? ওভারল্যাপ হওয়ার কারণ আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, সেখানে কী করে বন্ড তৈরি হয়, কেমিক্যাল বন্ড তৈরি হয়, সেখানে এই সংক্রান্ত ডিটেলড আলোচনা আছে। আপাতত এটুকু জেনে রাখো। তাহলে এখানেও এই দুজনের যে নিউক্লিয়াস, তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের এক্স্যাক্টলি হাফ হলো না, এক্স্যাক্টলি হাফ অফ দ্য ডিস্টেন্স, সেটাই হচ্ছে আর কোভ্যালেন্ট। তবে এদের দুজনকার কোভ্যালেন্ট রেডিয়াসের মেজারমেন্টে একটু তফাৎ হয়, আমি কী তফাৎ হয় সেটা পরে বলছি। তাহলে আগে ডেফিনিশনটা লিখি যে আর কোভ্যালেন্ট ইজ হাফ অফ
the distance between নিউক্লিয়াই, বানানটা দেখো NuClEI, NuClEI, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। কার প্লুরাল ফর্ম? নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম। যেহেতু দুটো অ্যাটমের কথা বলছি, তাহলে দুজনের নিউক্লিয়াস, সেই জন্য এটাকে নিউক্লিয়াই লিখেছি আর কি। তাহলে R covalent is half of the distance between nuclei of two covalently bonded atoms in a molecule। ঠিক আছে, বা আমরা এরকম লিখতে পারি, মানে এই যে ডি লিখছি, দেখো ডি আমি এখানে লিখছি, এই যে এটা তো H2 মলিকিউল। এখন এই যে হোমো অ্যাটমিক আর হেটেরো অ্যাটমিক, এদের সাধারণ যেভাবে এদেরকে প্রকাশ করা হয়, সেখানে এটাকে বলা হয় A2 মানে দুখানা এ আর এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড হয়েছে। আর এটা যেহেতু হেটেরো অ্যাটমিক, তাই এটার সাধারণভাবে এটাকে বলা হয় AB, মানে এ আর বি এর মধ্যে বন্ড হয়েছে। তাহলে দিস ইকুয়াল টু AA/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি, যে নিউক্লিয়াস দুটোর মধ্যে যে ডিস্টেন্স, নিউক্লিয়াস দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা আরেকটা কী নামে চিনি, এই ডিস্টেন্সটাকে আমরা অ্যাকচুয়ালি বলি বন্ড লেংথ। ঠিক আছে, অর্থাৎ এই যে হাইড্রোজেন অ্যাটম যদি এটা হয়ে থাকে, তাহলে হাইড্রোজেনের এই যে বন্ডটা, সেই বন্ডের বন্ড লেংথ মানে দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যেকার ডিস্টেন্স। তাহলে সেটা ইকুয়াল টু কত হবে? 2 × R কোভ্যালেন্ট, তাই না? তাহলে DAA ইকুয়াল টু 2 × R কোভ্যালেন্ট। এটা বলছি আগে, এটা কপি করে নাও। এই কী করে লিখলাম এখানে? 2 হবে তো, 2 × R কোভ্যালেন্ট। ওকে, এই যে DAA বললাম আমি, এটাকে আমি কি বললাম? বন্ড লেংথ, বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। এখন এই এবির ক্ষেত্রে কি হবে? তাহলে এদের ক্ষেত্রে এইটুকু হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, তাই তো, দুটোর হাফ। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে টোটাল ডিস্টেন্সটা, মানে ডি দুটো নিউক্লিয়াসের মধ্যেকার যে ডিস্টেন্স, মানে DAB, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হবে? এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে R অফ, এটা যদি H আর এটা Cl হয়, এবং আমি জেনারেলি যদি এটাকে A আর এটাকে B বলি, তাহলে আমরা লিখতে পারবো R অফ A প্লাস R অফ B। সিম্পল। কিন্তু এই বিষয়টা এতটা সিম্পল সবসময় থাকে না। আমরা এরকম লিখতে পারি তখনই যখন A আর B দুটো, এই যে দুটো এলিমেন্ট, দুটো অ্যাটম, মানে দুটো এলিমেন্টারি তো অ্যাটম, সেই এলিমেন্ট দুটো যখন ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান হয়, তখন আমরা এটা লিখতে পারবো। আদারওয়াইজ এটা লেখা যাবে না। আদারওয়াইজ কী হবে? ধরো এইখানে একটা অ্যাটম আছে আর একটা অ্যাটম আছে, এবার যদি এদের ইলেকট্রোনেগেটিভিটি যদি আলাদা হয়, সাপোজ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এ কী করবে? ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে ও এই বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে, মানে এই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টানবে। নিজের দিকে যদি টানে, তাহলে পুরো সিস্টেম যদি ওইদিকে সরে যায় খানিকটা, তাহলে পুরো সিস্টেমটা একটু কম্প্রেসড হয়ে যাবে। তো তার মানে এই ডিস্টেন্সটা খানিকটা কমে যাবে। এবার কতটা কমে যাবে সেটা ফাইনালি ডিপেন্ড করে যে কতটা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে তার উপরে, সেই ডিফারেন্সের উপরে। এবার সেই হিসাবে এখানে অ্যাকচুয়ালি আমাকে এটা লিখতে হতো যে when electronegativity, En মানে electronegativity of A and B are almost equal। ঠিক আছে, এখান থেকে খুব ছোটো ছোটো কোয়েশ্চেন আছে কিছু। এই ধরো HCl তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে হাইড্রোজেনের রেডিয়াস এত, ক্লোরিন অ্যাটমের রেডিয়াস হচ্ছে এত, তাহলে ওদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কত বা বন্ড লেংথ কত। জাস্ট সিম্পলি যোগ করে দেবো বা দেবো না, সেটা বুঝবো কী করে? ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থেকে H আর Cl এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির অনেক ডিফারেন্স থাকে, মানে এই পার্টিকুলার ফর্মুলাটা ডিরেক্টলি ব্যবহার করা যাবে না। ঠিক আছে,
তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা লিখি যে DAB ইকুয়াল টু RA প্লাস RB। আমি কি বললাম, যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি হয় A আর B এর মধ্যে, তাহলে ওরা পরস্পরের কাছে সরে আসবে এবং এই ডিস্টেন্সটা খানিকটা কমে যদি যায় তাহলে এখানে নেগেটিভ সাইন নিশ্চয়ই আসবে, মানে কিছু একটা বাদ হবে এখান থেকে, তাহলে তো কমবে। এটা থেকে কিছু একটা বাদ যাবে। কি বাদ যাবে না, 0.09 ইন্টু এখানে একটা এক্সের মতন একটা সিম্বল দেওয়া হয়, এটা দিয়ে আমরা ইলেকট্রোনেগেটিভিটিটাকে ডিফাইন করি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে when, দুটো লিখে দিই আমরা, এখানে কেস 1 লিখে দিই আর এখানে আমরা কেস 2 লিখে দিই। এটা কাদের জন্য, ফর AB, মানে হেটেরো অ্যাটমিক কোভ্যালেন্ট রেডিয়াস যখন আমরা বের করব, সেই ক্ষেত্রে দুটো নিউক্লিয়াসের মধ্যেকার ডিস্টেন্সের এই হচ্ছে ফর্মুলা। when electronegativity of A and B are different। ঠিক আছে, এবার এখানে আমি এক্সই বলছি এটাকে আপাতত, হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ A আর XB হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ B। এটা কপি করো, দুই একটা ছোটো ছোটো কোয়েশ্চেন এখান থেকে আসে, নিউমেরিক্যাল জাস্ট যোগ বিয়োগ করা, আমি বলছি তারপরে। দেখো ছোটো ছোটো দুখানা সমস্যা। RH মানে হাইড্রোজেনের রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস, RF মানে ফ্লুরিনের অ্যাটমিক রেডিয়াস, ভ্যালু দিয়েছে, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু দিয়েছে, H আর F এর ভ্যালু দিয়েছে। এবার বলছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইন HF মলিকিউল। তাহলে HF মলিকিউলের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স মানে ডিস্টেন্স বিটুইন H অ্যান্ড F অ্যাটম। তাহলে যেহেতু এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির অনেকটা ডিফারেন্স আছে, তাই আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব, সেটা হচ্ছে কি RA প্লাস RB। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখে দিই, RA যদি এটা হয় আর RB যদি এটা হয়, মাইনাস 0.09 ইন্টু, দেখো এক্সে মাইনাস XB ছিল তো, অ্যাকচুয়ালি ওটা ডিফারেন্স, কিন্তু মানে এরকম না যে এটা মাইনাস এটা, তাহলে তো নেগেটিভ সাইনে চলে আসবে। আমরা দুজনের ডিফারেন্স নেব, তাহলে 4 মাইনাস 2.1 লিখবো। তাই এবার এটা ক্যালকুলেট করো, যা হবে সেটাই আনসার। কী হয়, মানে আমরা এই পার্টিকুলার পোর্শনটাতে কোভ্যালেন্ট রেডিয়াস পোর্শনে খালি ওই ডেফিনিশনটা জেনে নিই আর তারপরে এগিয়ে যাই। আসলে এই ধরনের ছোটো ছোটো প্রবলেম যদি আসে, জাস্ট এইরকম একটা সমস্যা যদি পরীক্ষায় আসে নিটে বা JEE মেনে, তাহলে এই ফর্মুলা না জানলে শুধু বসে থাকতে হবে, আর কিছুই না। তাহলে ওই সেকেন্ড ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানটা দেখো হাইড্রোজেন বলেছে না, H2 মলিকিউলে HH বন্ড লেংথ বের করো, তার মানে এটা অ্যাকচুয়ালি DHH বের করতে বলেছে। এবার এদের তো সেম এলিমেন্টের একটা মানে ইলেকট্রনিক ডিফারেন্স নেই, ডিফারেন্স 0। তাহলে ডিফারেন্স যদি 0 হয়, অ্যাকচুয়ালি দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পোর্শনটা পুরোটাই আউট হয়ে যায়, মানে এটাই পড়ে থাকে, যেটা আমরা ফার্স্ট ফর্মুলা লিখেছিলাম RA প্লাস RB, তাহলে এটা হবে এত। আচ্ছা, এখানে না ইউনিটটা হবে অ্যাংস্ট্রম। ঠিক আছে, ক্যালকুলেট করো যা হবে। ঠিক আছে, খুবই সিম্পল প্রবলেম। কপাল ভালো থাকলে এগুলো আসতে পারে, ফর্মুলা না জানা থাকলে এটাই কপাল খারাপের লক্ষণ হতে পারে। আমাদের কোভ্যালেন্ট রেডিয়াসে আরও দু একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে দেখো আমরা এখানে এই যে HF বা HH সিঙ্গেল বন্ড, একটাই বন্ড আছে না, এটাকে আমরা সিঙ্গেল বন্ড বলি। তো তাহলে আমরা এই সিঙ্গলি বন্ডেড যে অ্যাটমসগুলো, সেই ক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট বন্ডের লেংথ কী হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন সিঙ্গেল বন্ড ছাড়া ডাবল বন্ডও হতে পারে, যেমন ধরো অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড হয়, নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড হয়, তাই না? যখনই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড আলাদা আলাদা করে আমাদেরকে ওদের মধ্যে কম্পেয়ার করতে হবে, তখন আমরা জেনে রাখবো যে বন্ড লেংথ হচ্ছে, আমি সিঙ্গেল বন্ড এরকম দিচ্ছি, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড লেংথ সব থেকে বেশি হচ্ছে সিঙ্গেল বন্ডের। এক্সাম্পল তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো ক্লাস 11-এ, কার্বন সিঙ্গেল বন্ড, তাই না? কার্বন ডাবল বন্ড আর কার্বন ট্রিপল বন্ড। এখন এইগুলোর লেংথ কত মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের, 1.54 অ্যাংস্ট্রম হয়, এটা 1.34 অ্যাংস্ট্রম হয়, এটা 1.20 অ্যাংস্ট্রম হয়। আমরা এরপরে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে বা অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের খুব কাজে লাগবে এটা,
যে এই যে দুটো অ্যাটমের মধ্যে যতগুলো বন্ড আছে, এখানে একটা বন্ড, এখানে দুটো বন্ড, এখানে তিনটে বন্ড, এই সংখ্যাটাকে বলা হয় এদের বন্ড অর্ডার। কি বলা হয়? বন্ড অর্ডার। বন্ড অর্ডার হচ্ছে নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ, সেটা হচ্ছে বন্ড অর্ডার। এবার দেখো একটা জিনিস, বন্ড অর্ডার তাহলে এখানে সবথেকে কম 1, এখানে বন্ড অর্ডার 2, ওখানে বন্ড অর্ডার 3। তাহলে বন্ড অর্ডার যত বাড়ছে বন্ডের লেংথ তত কমছে। এখান থেকে আমরা ফাইনালি বলতে পারি যে বন্ড অর্ডার ভ্যারিজ উইথ 1 বন্ড লেংথ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, এখন জাস্ট জেনে রাখো একটু। কোভ্যালেন্ট বন্ড আমাদের এখানে শেষ, নেক্সট আমরা আসছি মেটালিক বন্ডে। দেখো সেকেন্ড হচ্ছে মেটালিক বন্ড। বুঝতেই পারছো মেটালের ব্যাপার আছে। মেটালের মধ্যে আমাদের ক্লাস 12-এ সলিড স্টেট চ্যাপ্টারে আমাদের মেটালিক বন্ড বা মেটালের যে ক্রিস্টাল স্ট্রাকচার সেই সংক্রান্ত ডিটেলড পড়াশুনো সেখানে আছে। সেখানে আমরা দেখব যে এরকমভাবে মেটালের মধ্যে, মেটালের ক্রিস্টাল বলি আমরা, ক্রিস্টাল মানে বাংলায় বলা হয় কেলাস। ক্রিস্টাল মানে হচ্ছে একটা ডেফিনিট শেপ, ঠিক আছে? যে কোনো মেটাল তাদের একটা ডেফিনিট শেপ থাকে, ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। বিভিন্ন নাম হয়, কিউবিক হতে পারে, হেক্সাগোনাল হতে পারে, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, হ্যাঁ, অর্থোরম্বিক, এরকম নানান ধরনের স্ট্রাকচার পসিবল। এবার কোনো একটা পার্টিকুলার মেটাল, তার যে ক্রিস্টাল সেটার একটাই ডেফিনিট শেপ থাকতে পারে, ঠিক আছে? মানে তুমি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি ধরো আয়রন জোগাড় করলে, বা যে কোনো প্রান্ত থেকে কপার জোগাড় করলে, তো সব ক্ষেত্রেই আয়রনের যে মেটালিক ক্রিস্টালের যে স্ট্রাকচার সেটা সব ক্ষেত্রেই সেম হবে, বা কপারের বা অন্য কোনো মেটালের, তাদের ক্রিস্টালের স্ট্রাকচার সবসময় সেম হবে। এবার সেই ক্রিস্টালে কি হয়, ক্রিস্টাল স্ট্রাকচার যেহেতু সলিড স্টেটে থাকে, ওরা ক্রিস্টাল মানে মেটালিক ক্রিস্টাল, মেটালগুলো জেনারেলি সলিড হয় সবাই, একটা দুটো ব্যতিক্রম ছাড়া। তো কী হয়, সলিড স্টেটে সবাই একদম ক্লোজ প্যাক্ট থাকে, আমরা বলি ক্লোজ প্যাক্ট, মানে একদম ঘন সন্নিবিষ্ট থাকে সবাই পরস্পরের সঙ্গে। প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে আরেকটা অ্যাটমের মধ্যেকার কোনো ফাঁকা স্থান খুবই কম থাকে। তো এইভাবে যদি এরা থাকে সবাই, তাহলে আমরা এখান থেকে এদের রেডিয়াসটা কী করে ডিফাইন করি? পাশাপাশি অবস্থিত যে কোনো দুটো অ্যাটম তাদের মধ্যেকার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যা হচ্ছে তার হাফ, ঠিক আছে? কনসেপ্টটা একই, কনসেপ্টটা কোভ্যালেন্টের মতোই, এটাকে আমরা বলি মেটালিক রেডিয়াস। তাহলে মেটালের ক্রিস্টালে, যেটা কিনা সলিড স্টেট, সেই ক্রিস্টালে দুটো সবথেকে ক্লোজড যে দুটো অ্যাটম তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের হাফ হচ্ছে মেটালিক রেডিয়াস। এবার কোভ্যালেন্ট রেডিয়াসের সঙ্গে এর ডিফারেন্সটা কি, ওখানে যেমন ওভারল্যাপ হয়ে যাচ্ছিল, মানে আমরা এইরকমভাবে সিম্বলাইজ করছিলাম, একটা অ্যাটমের ভেতরে আর একজন পৌঁছে যাচ্ছে, এখানে সেরকমটা হয় না, এখানে সবাইকে টাচ করে আছে, এরকম আমরা ভাবি। তো ভাবো তুমি, যদি সবাইকে টাচ করে থাকে তাহলে ন্যাচারালি কী হবে, এইখানে দুটো নিউক্লিয়াসের ডিস্টেন্স আর এইখানে দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটা কী হবে, একটু বেড়ে যাবে না? সেই জন্য মেটালিক রেডিয়াস সবসময় কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে বেশি হয়, ঠিক আছে? দুটো পয়েন্ট লিখবো, একটা হচ্ছে মেটালিক রেডিয়াস is half of the internuclear distance between two closest atoms in a metallic crystal ব্র্যাকেটে in solid state, ঠিক আছে? সলিড স্টেটে মেটালিক ক্রিস্টালের মধ্যে ক্লোজেস্ট দুটো অ্যাটম তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের হাফ হচ্ছে মেটালিক রেডিয়াস। আর 2 নম্বর হচ্ছে সিন্স in metallic crystal atoms are
assumed to touch each other, দুজনকে টাচ করে থাকে, ন্যাচারালি ওদের ওভারল্যাপিং রিজিয়নটা অনেক কম হয়, সেই কারণে লেংথ বেড়ে যায়। সো their overlapping region is smaller than that in covalent radius। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কনক্লুশনটা কি পাবো? therefore we can say are covalent less than are metallic। মেটালিকের রেডিয়াস কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে একটু বেশি হয়। ঠিক আছে, কপি করো। থার্ড টাইপ হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াসে কী হয় দেখো, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলে এক ধরনের আকর্ষণ বল হয়। আমরা ডিটেলড পরবর্তী চ্যাপ্টারে পড়বো, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। সেখানে আমরা জানবো যে এই যে ধরো আমরা এক্সাম্পল দিচ্ছিলাম না, হাইড্রোজেন HCl, মানে দুটো H অ্যাটমের মধ্যেকার যে ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড মানে তো অ্যাট্রাকটিভ ফোর্স। এখন দুটো অ্যাটমের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে সেটা অনেক স্ট্রঙ্গার হয়। আমরা সেটাকে স্ট্রং ফোর্স বলি বা স্ট্রঙ্গার ফোর্স বলি, এবং সেটারই আরেকটা নাম হচ্ছে কেমিক্যাল বন্ড। মানে কেমিক্যাল বন্ড হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন, সোজা কথায় বললে। এছাড়াও কি হয়, ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হয়। মানে ধরা যাক একটা, এটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন মলিকিউল। দুটো হাইড্রোজেন অ্যাটম মিলিয়ে একটা মলিকিউল তৈরি হয়েছে। আবার পাশে ধরো, এখানে ধরো আরেকটা হাইড্রোজেন অ্যাটম আরেকজন হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে মিলে আরেকটা মলিকিউল তৈরি করেছে। এবার এই দুটো অ্যাটমের মধ্যেকার যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো কেমিক্যাল বন্ড। এবং সেই কেমিক্যাল বন্ডটা কোন টাইপের না, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। কিন্তু এবার যদি আমি একটা কন্টেনারের মধ্যে গ্যাস নিই, হাইড্রোজেন গ্যাস, সেখানে অসংখ্য মলিকিউল আছে, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এরকম অনেক মলিকিউল আছে। প্রত্যেকটা মলিকিউলের মধ্যে আবার অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। সেই অ্যাট্রাকশন ফোর্সটা তুলনামূলকভাবে অনেক উইকার হয়, অনেক দুর্বল হয়। সেই দুর্বল অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা বলি ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। এবার এই ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্সটার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা জেনারেলি ইন্টার মলিকুলার ফোর্সকে এই জন্য ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলেই জানি। তার আবার অনেক রকম ক্যাটাগরি আছে, আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়বো। গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে পড়বো আমরা ইন্টার মলিকুলার ফোর্সেস কত রকমের হয়। তারপরে 12 সলিড স্টেট চ্যাপ্টারেও পড়বো ইন্টার মলিকুলার ফোর্সেস এর সম্পর্কে। তো যাই হোক, এবার ধরো দুটো মলিকিউল পাশাপাশি আছে, তাহলে তাদের মধ্যেও কিছু না কিছু অ্যাট্রাকশন কাজ করছে। অ্যাট্রাকশন কাজ করলে ওরা পরস্পরের কাছাকাছি আসবে, কাছাকাছি এসে একটা সার্টেন ডিস্টেন্স অবধি আসবে, তারপরে আর কাছে আসবে না। তারপরে যদি আরও কাছে আসতে চায় তখন ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সের বদলে রিপালসিভ ফোর্স, বিকর্ষণ বলটা ডমিনেট করবে, তখন আবার সিস্টেমটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে। তাহলে এরা একটা সার্টেন মিনিমাম ডিস্টেন্স সবাই বজায় রাখবে। সেই ডিস্টেন্সটায় ধরা যাক একটা H2 এরকম জায়গায় আছে আর একটা H2 এরকম জায়গায় আছে। এবার এটাই যদি এদের ক্লোজেস্ট অ্যাপ্রোচ হয়, মানে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, এইটুকু কাছে এরা আসতে পারবে না। ম্যাক্সিমাম এইটুকুই কাছে এরা আসতে পারে, আর কাছে আসতে পারবে না। তাহলে এই সময় যখন সবথেকে ক্লোজেস্ট অবস্থানে এরা আছে, এই অবস্থায় দুটো মলিকিউলের মধ্যে যে দুটো অ্যাটম পরস্পরের সবথেকে কাছে আছে, মানে এই মলিকিউলের এই অ্যাটমটা আর এই মলিকিউলের এই অ্যাটম, এই দুজন অ্যাটম পরস্পরের একদম কাছাকাছি আছে, এদের মধ্যেকার যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, ঠিক আছে, যদি আমি এইভাবে দেখাই, হয়েছে প্যারালাল লাইন, হ্যাঁ হয়েছে। এবার এর হাফ যেটা হচ্ছে, তাহলে এইটুকু হচ্ছে আমার ভ্যান ডার ওয়াল রেডিয়াস। কী বললাম বোঝানো গেল?
ভ্যান ডার ওয়াল রেডিয়াস হচ্ছে দুটো আলাদা আলাদা মলিকিউল, তারা যখন পরস্পরের কাছে আছে, কাছাকাছি আছে, একদম কাছাকাছি যখন আছে, ক্লোজেস্ট অ্যাপ্রোচে যখন আছে, সেই অবস্থায় যে দুটো অ্যাটম পরস্পরের একদম কাছে তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের হাফ হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তো দেখো ন্যাচারালি এই যে ডিস্টেন্সটা, এর যে হাফ, মানে এই অংশটা, এটাকে আমি কি বলছিলাম, আর কোভ্যালেন্ট। আর হচ্ছে আমার এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভ্যান ডার ওয়াল আর ভিডব্লিউ। এটা হচ্ছে আর ভিডব্লিউ। কোনটা বড়? ন্যাচারালি এটা বড়, এটা ছোট। ওভারঅল যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস সব থেকে ছোট, কারণ মেটালিকটা আমরা একটু আগে দেখলাম কোভ্যালেন্টের থেকে বড় হয়, আর ভ্যান ডার ওয়াল রেডিয়াস সব থেকে বড় হয়। এবার দেখো আমরা শুরুতে যখন তিনটে ক্যাটাগরি লিখেছিলাম না, কোভ্যালেন্ট, মেটালিক আর ভ্যান ডার ওয়াল, ওখানে আমরা নন বন্ডেড লিখেছিলাম। নন বন্ডেড কেন লিখেছিলাম? কারণ যে দুটো অ্যাটমের মধ্যে আমি ভ্যান ডার ওয়াল রেডিয়াস বের করেছি তাদের মধ্যে তো কোনো বন্ড হয়নি, কেমিক্যাল বন্ড হয়নি। কেমিক্যাল বন্ড এর সঙ্গে এর হয়েছে, কোভ্যালেন্ট বন্ড এর সঙ্গে এর হয়েছে, এর সঙ্গে এর হয়েছে। তা যারা দুজন পরস্পর নন বন্ডেড, বন্ড নেই যাদের মধ্যে, সেইখান থেকে আমি ভ্যান ডার ওয়াল ফোর্স, আমি ভ্যান ডার ওয়াল রেডিয়াস বের করলাম। তাই জন্য আমরা ওখানে নন বন্ডেড কথাটা লিখেছিলাম, দ্যাট ইজ মাস্ট। ঠিক আছে, এবার এইটা বোঝাতে গিয়ে আমি যেটা মিস করলাম বলতে গিয়ে, সেটা হচ্ছে যে ভ্যান ডার ওয়াল রেডিয়াস আসলে দু ধরনের ক্ষেত্রে আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বের করতে পারি। একটা তো হচ্ছে এরকম যে দুটো আলাদা আলাদা মলিকিউল, ইন্টার মলিকিউলার ডিস্টেন্সের ক্ষেত্রে। সেকেন্ড টাইপ হচ্ছে, তাহলে একটা হচ্ছে কি বললাম যে রেডিয়াস না, কি লিখবো, ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইজ considered when, কখন করা হয়? এক হচ্ছে when considering two adjacent molecules, যখন দুটো অ্যাডজাসেন্ট মলিকিউলের কথা ভাবছি তখন ভ্যান ডার ওয়াল রেডিয়াস ডিফাইন করা হয়। আর দু নম্বর হচ্ছে ফর নোবেল গ্যাসেস, আর যাদেরকে আমরা ইনার্ট গ্যাসেস বলে চিনি, সেখানে কি হয়, ইনার্ট গ্যাসগুলো তো আমরা সবাই জানি যে ওরা এক পরমাণুক বা মোনো অ্যাটমিক। ঠিক আছে, হাইড্রোজেন ডাই অ্যাটমিক, অনেক কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে, যেমন H2O, যেমন অ্যামোনিয়া, এরা ট্রাই অ্যাটমিক, টেট্রা অ্যাটমিক। কিন্তু ইনার্ট গ্যাসগুলোতে তো একটাই অ্যাটম সিঙ্গেলই থাকে, ওই একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে বন্ড করে ওই রকম মলিকিউল তৈরি করে না। তাহলে ওরাও সবাই কী থাকে, নন বন্ডেড অবস্থা থাকে। তাহলে নন বন্ডেড যখনই থাকবে তখন আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বের করব। তো সেই ক্ষেত্রে কি হয়, ধরো এরকম একটা ইনার্ট গ্যাস আছে আর একটা ইনার্ট গ্যাস আছে, দূরে দূরে কেন লিখলাম, কারণ এর মধ্যে কোনো বন্ড নেই, নন বন্ডেড। নন বন্ডেড যদি হয় তাহলে এরকম দুজন, তাদের মধ্যেকার যে ডিস্টেন্স ইন্টারনিউক্লিয়ার তার হাফ, তাহলে এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ঠিক আছে, একটা জিনিস মনে করে দেখো, বা এই ছবিটাকেও বোঝা যাবে, এই যে হাইড্রোজেন বা অন্য যে কোনো কোভ্যালেন্টলি বন্ডেড যারা, তাদের তো এই যে ওভারল্যাপিং রিজিয়নটা অনেকটা বেশি না, ওভারল্যাপ করে যাচ্ছে ওরা, মানে কাছাকাছি এসে যাচ্ছে। ন্যাচারালি এদের কী হবে, রেডিয়াস কম হবে, আর এদের ক্ষেত্রে রেডিয়াস কী হবে, বেশি হবে। এই জন্য আমরা এর পরে যখন পিরিয়ডিক ট্রেন্ড দেখব তখন দেখব যে বাঁদিক থেকে ডান দিকে যেতে গেলে, যখন আমরা একটা পিরিয়ড ওয়াইজ বাঁদিক থেকে ডান দিকে যাই, ক্রমশ অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে, ক্রমশ কমতে লাস্টে যখন আমরা হ্যালোজেনে গিয়ে একদম মিনিমাম হয় গ্রুপ 17-এ গিয়ে, তারপর যেই আমরা গ্রুপ 18-এ যাই ইনার্ট গ্যাসে, তখন আবার ভ্যালু বেড়ে যায় অনেক, কমতে লাস্টে গিয়ে ভ্যালু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ আমরা এদের ক্ষেত্রে তো কোভ্যালেন্ট রেডিয়াসটাই মাপতে পারছি না, আমরা যেটা মাপছি সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, আর ভ্যান ডার ওয়াল রেডিয়াস তো সব থেকে বেশিই হয়। তাই জন্য অ্যাটমিক রেডিয়াস বাঁ দিক থেকে ডান দিকে যত আমরা এগোই পিরিয়ডিক টেবিলে, তত রেডিয়াস কমতে গ্রুপ 17-এ গিয়ে মিনিমাম হয়, তারপরে গ্রুপ 18-এ গিয়ে বেড়ে যায়, মানে এতটাই বেড়ে যায় যে একদম প্রথম জন যে আছে তার থেকেও বেশি হয়ে যায় আর কি। আমরা পরে সেসব আলোচনায় আসছি। তার আগে আমি কী করবো, ভ্যান ডার ওয়াল রেডিয়াসের ডেফিনিশনটা লিখবো, এটা আগে মুছে নিই।
তাহলে ডেফিনিশন হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইজ half the distance between two adjacent atoms of distance between nuclei দুজনের নিউক্লিয়াসের মধ্যেকার ডিস্টেন্সের হাফ, তো ওটা মিস করে গেছিলাম। Two adjacent atoms of adjacent atoms which belongs to two neighboring মানে পাশাপাশি, adjacent মানেও তাই, যাই হোক, two neighboring molecules in solid state। ঠিক আছে, এখানে এই সলিড স্টেটটা মাস্ট, আর টু নেইবারিং মলিকিউল মানে দুটো আলাদা মলিকিউলের অ্যাটমস, সেইটাও অবশ্যই বোঝাতে হবে। এখন এই রেডিয়াসগুলো ডেফিনিশন তো কেউ লিখতে দেবে না, তবে এই ডেফিনিশনগুলোকে অপশানগুলোর মধ্যে, চারটে অপশানের মধ্যে একটা অপশান বানিয়ে একটা থিওরিটিক্যাল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বানানোই যায়। ঠিক আছে, এটা কপি করো, আমরা পিরিয়ডিক ট্রেন্ডে আসছি। এরপর পরবর্তী আজকের পয়েন্ট হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসের ম্যাগনিটিউড অর্থাৎ এর ভ্যালু কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। বেসিক্যালি দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, অনেক ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব না, দরকার নেই। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে অবশ্যই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে। আর দু নম্বর ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ শেল বা নাম্বার অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার আমাদের জেনারেলি এই ফ্যাক্টরগুলো ফ্যাক্টর এফেক্টিংয়ের পরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল বরাবর ওদের ট্রেন্ড কী, বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই অ্যালং আ পিরিয়ড, আর যদি ওপর থেকে নিচে নামি অ্যালং আ গ্রুপ, সেক্ষেত্রে পিরিয়ডিক অ্যাটমিক রেডিয়াস কীভাবে চেঞ্জ হবে, বাড়বে না কমবে, সেইটা হচ্ছে আমাদের মূল এখানে বিবেচ্য বিষয়। এখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমরা জানি, আমরা এর আগের দিন পড়েছি যে যত আমরা ডান দিকে যাই তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, তাই তো। আর নিউক্লিয়াসের চার্জ যদি বাড়বে তাহলে অ্যাটমিক রেডিয়াস কী হবে, কমে যাবে না। দেখো আমরা যদি এমনি সিম্পলি বোঝানোর চেষ্টা করি, এটা নিউক্লিয়াস, এটা ধরো আউটার মোস্ট শেল, ঠিক আছে। এবার আরেকটা নিউক্লিয়াস আছে, এটা মানে আরেকটা অ্যাটমের কথা ভাবছি আমরা। তো এখানে ধরো নিউক্লিয়াসের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সাপোজ 10 ইউনিট, এখানে 20 ইউনিট, ইলেকট্রনের সংখ্যা সেম, এখানে 15টা এখানে 15টা, বোঝানোর জন্য ভাবছি আমরা। তাহলে নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াস কী করবে, নিউক্লিয়াস চাইবে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে। কে বেশি করে অ্যাট্রাক্ট করবে, 20খানা নিউক্লিয়াস অনেক বেশি করে অ্যাট্রাক্ট করবে। যত বেশি অ্যাট্রাকশান হবে তত আউটার মোস্ট শেলের ইলেকট্রন ক্লাউড কাছাকাছি আসতে থাকবে, ইলেকট্রন ক্লাউড কাছে সরে আসবে। কাছে সরে আসলে কী হবে, ডিস্টেন্স কী হবে, কমে যাবে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাটমিক রেডিয়াস কমবে। তাহলে আপাতত এইটুকু লিখি যে তাহলে এটা বাড়লে যদি কমে তাহলে আমরা লিখতে পারি দিস ভ্যারিজ উইথ 1/r, এটা বাড়লে এটা কমবে। আর নাম্বার অফ শেল, দেখো নাম্বার অফ শেল তো বোঝানো খুবই সহজ, যত নাম্বার অফ শেল বাড়বে তত আউটার মোস্টের সঙ্গে ডিস্টেন্স কী হবে, বাড়বে। সো দিস ভ্যারিজ উইথ আর। তাহলে একটা ফ্যাক্টর চায় রেডিয়াস কমাতে আর একটা ফ্যাক্টর চায় রেডিয়াস বাড়াতে। এইবার কি করব আমরা, এইবার আমরা যাব অ্যালং এ পিরিয়ড, অ্যালং এ পিরিয়ড মানে এরকম একটা অ্যারো দেওয়া হয়, এটার মানেই হচ্ছে লেফট টু রাইট, ঠিক আছে। এই লেফট টু রাইট কথাটা হয়তো এরপর বারবার আর লিখবো না। এই অ্যালং এ পিরিয়ড মানেই এই অ্যারো, তার মানেই হচ্ছে লেফট টু রাইট আমরা যাচ্ছি। লেফট টু রাইট যদি আমরা যাই তাহলে
কিভাবে চেঞ্জ হবে, তাহলে যত লেফট টু রাইট যাচ্ছি জেড এফেক্টিভের ভ্যালু ক্রমশ বাড়ে, আমরা আগের দিন ক্যালকুলেট করেও দেখেছি, তাই তো? তাহলে জেড এফেক্টিভ ইনক্রিজেস, নাম্বার অফ সেল কি বাড়ে না? তো একটা পিরিয়ডে তো সবার নাম্বার অফ সেল একই, তাহলে এটা ইনক্রিজ করছে, আর নাম্বার অফ সেল রিমেইনস আনচেঞ্জড। তাহলে নাম্বার অফ সেল যদি একই থাকে তাহলে ওর কোনো এফেক্ট পড়বে না আরের ওপরে, এর এফেক্ট পড়ছে, জেড বাড়ছে, সুতরাং রেডিয়াস কমবে। তাহলে দেয়ারফর রেডিয়াস decreases as we move from left to right। বোঝা গেল? ব্যাস, এইবার আমরা কতগুলো 2-3টে এক্সাম্পল দেখে নিই, তাহলে হয়ে যাবে। তারপরে আমরা পিরিয়ড অ্যালং পিরিয়ড হয়ে যাবে, তারপর আমরা অ্যালং গ্রুপ দেখব। তাহলে এক্সাম্পল দেখো, ফার্স্ট পিরিয়ডে কে কে থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে ডান দিকে গেলে জেড কী হবে? ডিক্রিজ করবে না, এই তো জেড ডিক্রিজেস। তাহলে কার বেশি হবে? হিলিয়ামের কম হবে। তো অ্যাকচুয়ালি কী হয়, হিলিয়ামেরই বেশি হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এক্সাম্পল। দেখো এইমাত্র আমরা যা পড়লাম এখানে, যা হওয়া উচিত ঠিক তার উল্টো হয়ে গেল। প্রথমেই এক্সেপশন, আসলে এক্সেপশন নয়, আসলে উল্টো হলো কেন তার কারণটা আমরা জাস্ট একটু আগে আমরা ডিফাইন করেছিলাম যে ইনার্ট গ্যাসদের জন্য আমরা তো কোভ্যালেন্ট রেডিয়াস বের করতেই পারি না, আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বের করি, আর ভ্যান ডার ওয়াল রেডিয়াস তো সবসময় বেশিই হবে, তাই জন্য এটার বেশি হয়। এবার কী লিখবো এখানে, ব্র্যাকেটে একটু কারণটা লিখে রাখি, বিকজ ফর হিলিয়াম we can calculate van der Waal radius only, which is greater than or covalent। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড পিরিয়ড পর্যায় সারণীতে সেকেন্ড পিরিয়ডে কারা থাকে? শুরু হয় কোত্থেকে? লিথিয়াম থেকে শুরু হয়, তাই তো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমরা কি বলেছিলাম একটু আগে? এই যে ফ্লুরিন, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16, 17 পর্যন্ত ক্রমশ কমতে থাকে ভ্যালু, বালতি রান্দি গেলে ভ্যালু কমবে। আর ফাইনালি যেখানে এরপরে যে আসবে ফ্লুরিনের পরে নিয়ন, সেক্ষেত্রে ভ্যালু অনেক বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আবারও ওই একই ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার বেড়ে গিয়ে এতটাই বেশি হয়ে যায় যে সেটা এই প্রথম জনকেও ছাড়িয়ে যায়, মানে এদের সবারকার মধ্যে তো এর সব থেকে বেশি, তো একেও ছাড়িয়ে যায় হচ্ছে নিয়ন। তাহলে আমরা কি লিখব? আমরা কিন্তু নিয়নটাকে সবার আগে লিখব। তো নিয়ন হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু আমাদের একটু গন্ডগোল হয়, বাকি সারা পিরিয়ড জুড়ে আর কোনো এক্সেপশান নেই, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হয়। একই ট্রেন্ড ফলো করে গ্রুপ 3তেও, পিরিয়ড 3তেও আর্গন সব থেকে বেশি হয়ে যায়, তারপরে সোডিয়াম হয়, তো এই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হয়, ঠিক আছে? তারপর নর্মাল ট্রেন্ড ফলো করে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার অ্যান্ড ক্লোরিন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যালং আ পিরিয়ড। এবার অ্যালং আ গ্রুপ। আমরা ফোর্থ পিরিয়ডে গেলাম না, কিন্তু ফোর্থ পিরিয়ডে অ্যাকচুয়ালি ডি ব্লক চলে আসছে। তো ডি ব্লকে অনেক আবার এক্সেপশনাল কেস হয়, ডি ব্লক নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার অ্যালং গ্রুপ, অ্যালং এ গ্রুপ আমরা এর আগের দিন দেখেছিলাম, ক্যালকুলেট করেছিলাম যে যত আমরা অ্যালং এ গ্রুপ মানে হচ্ছে এই যে এরকম অ্যারো থাকবে না, টপ টু বটম, ওপর থেকে আমরা নিচের দিকে নামছি। আমরা আগের দিন দেখেছিলাম যে ওপর থেকে নিচের দিকে যদি আমরা নামি তাহলে জেড এফেক্টিভ আনচেঞ্জড থাকে অলমোস্ট, খুব বেশি এর ভ্যালু বাড়ে না, কিন্তু নাম্বার অফ শেল কি হয়? নাম্বার অফ শেল ইনক্রিজ করে। তা নাম্বার অফ শেল বাড়লে আর কী হবে? বাড়বে। তাহলে ন্যাচারালি ওপর থেকে নিচে নামলে আর এর ভ্যালু বাড়বে। তাহলে এখানে আমরা কী লিখবো? টপ টু বটম গেলে আর ইনক্রিজেস। ঠিক আছে,
তাহলে এইটাও এবার ধরো গ্রুপ 1-এর কথা যদি আমরা বলি, লিথিয়াম, তার নিচে সোডিয়াম বেড়ে গেল আর এর ভ্যালু, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আর লিখলাম না আমরা ওটা রেডিও অ্যাক্টিভ বলে। এবার এই ট্রেন্ড সব জায়গাতেই মোটামুটি একই থাকে। বাট এক্সেপশনাল কেসগুলো আমি পরে আলোচনা করছি, এক্সেপশন একটা অবশ্যই থাকে। আচ্ছা লিখেই দিই এখানে একটা, সেটা হচ্ছে গ্রুপ 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, তার নিচে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরকম তো সবাই পরপর। এবার এই জায়গাটাতে একটা এক্সেপশন হয়, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে একটা এক্সেপশন হয়। অ্যাকচুয়ালি এটা ইনকারেক্ট, কারেক্ট যেটা হচ্ছে সেটা বোরনের পরে চলে আসে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। গ্যালিয়ামে একটুখানি উপর থেকে নিচে নামলে রেডিয়াস বেড়ে যাওয়ার কথা, একটা একটা করে নাম্বার অফ শেল বাড়ছে, রেডিয়াস বেড়ে যাওয়ার কথা, কিন্তু গ্যালিয়াম যখন অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে যাচ্ছে তখন কমে যায় সেটা। তাই জন্য আগে গ্যালিয়াম, তারপরে তার থেকে বড় হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়াম আর থ্যালিয়াম। এটা একটা এক্সেপশন পি ব্লকে। বাকি এক্সেপশনগুলো ডি ব্লকে আছে, ডি বা এফ ব্লকে, সেগুলো পরে আসছি আমি। তাহলে এইটুকু কপি করো। আজ আরটা ছোটো বলে দিই জিনিস, ভেরিয়েশন অফ অ্যাটমিক রেডিয়াস ডায়াগোনালি। ঠিক আছে, আমরা যদি পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে ধরো এখানে একটা এলিমেন্ট আছে, ঠিক তার পরের এলিমেন্টে কী হবে, রেডিয়াস কমে গেল, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমে গেল, আর উপর থেকে নিচে নামলে বেড়ে যায় আবার। তাহলে আমি যদি ডায়াগোনালি এখান থেকে ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমি এ থেকে বিতে গেলাম, রেডিয়াস কমে গেল, বি থেকে সিতে আসলাম, বেড়ে গেল। তাহলে আমি যদি সরাসরি এ থেকে সিতে যাই, তাহলে দেখা যায়, অবজার্ভ করা গেছে কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে, এস এবং পি ব্লকে, ডি এফ ব্লকে এসব হয় না, কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে কী হয়, তখন আমরা দেখি যে রেডিয়াসটা অলমোস্ট একই থেকে গেল। তো সেই রকম দু একটা এক্সাম্পল আমরা দেখে নিতে চাইছি। এটাকে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ এই নামে চিনি। আমরা পরে ওটা নিয়ে দু এক কথা বলবো, আপাতত এটুকু জেনে রাখি যে ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, পরপর চারটে এলিমেন্টের নাম লিখলাম। লিথিয়ামের নিচে থাকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এইবার দেখো এখান থেকে এখানে গেলাম, কমে গেল, এখান থেকে এখানে আসলাম, বেড়ে গেল। তাহলে সরাসরি যদি লিথিয়াম থেকে ম্যাগনেসিয়ামে যাই, তাহলে রেডিয়াস একই থাকে, একই রকম এদের ক্ষেত্রেও হয়। তাহলে আমরা কি বলতে পারবো যে রেডিয়াস খুব ইম্পর্টেন্ট কেন, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কেন, যখন এরকম 3টে 4টে বা 5টা অ্যাটম দিয়ে দেবে, এবার বলবে যে এদের অ্যাটমিক রেডিয়াসের সঠিক যে অর্ডার, কারেক্ট অর্ডার কোনটা, এবার 3-4টে অপশান দেওয়া থাকবে এমসিকিউতে। তখন আমরা এই জায়গাগুলো এগুলো আর মনে থাকবে না, তখন আমরা খুব সহজেই কনফিউজড হয়ে যাব। যেহেতু এর নিচে আছে, সুতরাং এর সেল বেশি, সুতরাং এর রেডিয়াস বেশি, এই রকম করে সেই রকমভাবে কিছু অপশান সাজানোও থাকবে, আমরা ভুল আনসার করে দিয়ে চলে আসবো যদি এগুলো মনে না থাকে। তাহলে লিথিয়াম অলমোস্ট ইকুয়াল টু ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অলমোস্ট ইকুয়াল টু অ্যালুমিনিয়াম, অ্যান্ড বোরন অ্যান্ড সিলিকন। এই 3টে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব আজকে আয়নিক রেডিয়াস নিয়ে। আয়নিক রেডিয়াস মানে বুঝতেই পারছো, আয়নের রেডিয়াস। এইবার কি হয়, একটা মলিকিউল আছে, একটা অ্যাটম আছে, যে কোনো একটা অ্যাটম, সাপোজ তুমি হাইড্রোজেন অ্যাটম ভাবো, হাইড্রোজেন অ্যাটম, ও যদি H+ ক্যাটায়ন তৈরি করে, তাহলে কী হবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে। আর যদি, আচ্ছা আমি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এক্সাম্পল বলি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। সাপোজ নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে N+ ক্যাটায়ন হয়ে গেল, আর যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে অ্যানায়ন হয়ে গেল। ঠিক আছে, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে আমাদের আজকে আয়নিক রেডিয়াসের মধ্যে ফার্স্ট আলোচনা হচ্ছে এটাই, যে 1 নম্বর, আয়নস ফর্ম ফ্রম অ্যান অ্যাটম। একটা অ্যাটম থেকে, মানে একটা পার্টিকুলার অ্যাটম থেকে তৈরি হওয়া আয়নগুলো এবং তাদের সঙ্গে এই পেরেন্ট যে অ্যাটম, তাদের রেডিয়াস আমরা কম্পেয়ার করছি। তাহলে কী হচ্ছে দেখো, আমরা জানি যে নাইট্রোজেনে 7টা প্রোটন থাকে, ন্যাচারালি 7টা ইলেকট্রন থাকে। এই ব্যাপারটা আমরা খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা কি বলবো, যে নাইট্রোজেনের নিউক্লিয়াসে 7খানা প্রোটন আছে, আর
তার যে কক্ষপথগুলো আছে সেখানে 7খানা ইলেকট্রন আছে নাইট্রোজেন অ্যাটমে। এবার এদের মধ্যে কী হবে, অ্যাট্রাকশন হবে ন্যাচারালি, অ্যাট্রাক্ট করবে পরস্পরকে। এবার যেই আমি একটা ইলেকট্রন বাইরে বের করে দিলাম, এখানে ইলেকট্রন কটা হয়ে গেল, 6টা। খুব ভালো করে ভেবে দেখো, 7টা প্রোটন আগে 7টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এখন 6টা ইলেকট্রনকে আকর্ষণ করতে হচ্ছে। তাহলে আকর্ষণ করার যে ফোর্সটা সেটা বাড়বে না কমবে? ন্যাচারালি বেড়ে যাবে, কারণ আগে 7জনকে আকর্ষণ করছিল, এখন 7জনকে কী করতে হচ্ছে, 6জনকে আকর্ষণ করতে হচ্ছে। তো কাজটা তো কমে গেল, কাজ যদি কমে যায় তাহলে আরও স্ট্রংলি কাজটা করা যাবে। তাই যদি হয় তাহলে 6টা ইলেকট্রনকে যদি বেশি করে আকর্ষণ করে আগের তুলনায়, তাহলে এই আউটার মোস্ট শেলের যে কী বলবো ইলেকট্রন ক্লাউড, সেটা আরও কাছাকাছি সরে আসবে না? কাছাকাছি যদি সরে আসে তাহলে এদের কী হবে, ডিস্টেন্স কমে গেল, মানে রেডিয়াস কমে গেল। তো কী পেলাম আমরা তাহলে এখান থেকে, যে কোনো অ্যাটম থেকে তৈরি হওয়া ক্যাটায়নের রেডিয়াস ওই পার্টিকুলার অ্যাটমটার থেকে ছোট হয়, কম হয়। ঠিক আছে, আরেকবার বোঝাচ্ছি দেখো অন্য একটা এক্সাম্পল দিয়ে। ওই ধরো স্পোর্টসের সময় দড়ি টানাটানি খেলা হচ্ছে, দুটো টিম আছে দুদিকে, এদিকে 7জন এদিকে 7জন, ঠিক আছে। এবার এই দড়ি টানাটানি খেলার মধ্যে হঠাৎ করে যদি এই 7জনের মধ্যে যদি একজন আউট হয়ে যায়, ইনজিওর্ড হয়ে যায়, তাহলে ওদিকে 6জন হয়ে যাবে। তাহলে ন্যাচারালি কারা স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারবে? এরা, প্রোভাইডেড সবার গায়ের শক্তি সেম, আমি ধরে নিচ্ছি, যেহেতু ইলেকট্রন প্রোটন সবাইকারই চার্জ ইকুয়াল, তাহলে ন্যাচারালি এইদিকে এরা জিতে যাবে, মানে এদিকে অ্যাট্রাকশন বেশি হবে। তো এই একই কাজ এখানে নিউক্লিয়াসটাই করছে আর কি। যেহেতু ইলেকট্রন একটা কমে গেল, তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স বেড়ে গেল, মানে আমরা এবার কেমিস্ট্রির ভাষায় বলতে পারি যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে। ঠিক আছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেলে এই ইলেকট্রন ক্লাউড সরে আসলো নিউক্লিয়াসের কাছাকাছি, সুতরাং রেডিয়াস কমে গেল। আর যখন এখান থেকে অ্যানায়ন তৈরি হচ্ছে তখন উল্টোটা হচ্ছে। যদি অ্যানায়ন তৈরি হয় এবং যদি ইলেকট্রন বেড়ে যায়, 8জন যদি হয়ে যায়, তাহলে ন্যাচারালি 8জনের এফেক্ট অনেক বেশি, তখন 7টা প্রোটন আর খুব বেশি করে আকর্ষণ করতে পারবে না, আগের তুলনায় ওর ক্ষমতা কমে যাবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে যাবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি কমে যায়, তাহলে এইবার ইলেকট্রনগুলো যে কক্ষপথে, তারা তো আছে একই কক্ষপথে অনেক ইলেকট্রন আছে, তাদের মধ্যে রিপালশনটা এবার ডমিনেট করবে। আর রিপালশন ডমিনেট করলেই তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, সবাই রিল্যাক্সড হয়ে দূরে দূরে হাত পা ছড়িয়ে চলে যাবে। তো ইলেকট্রন ক্লাউড এবার এক্সপ্যান্ড করবে, মানে এবার অ্যানায়নের সাইজ প্যারেন্ট অ্যাটমের তুলনায় বেড়ে যাবে। বুঝতে পারলাম আশা করা যায়। সুতরাং কি হয়, যে কোনো অ্যাটম থেকে যখন ক্যাটায়ন তৈরি হয় তখন তার সাইজ কমে যায়, আর যদি অ্যানায়ন তৈরি হয় তো অ্যানায়নের সাইজ বেড়ে যায়। আমরা এই ব্যাপারটাকে লিখি তাহলে এখানে। ফার্স্ট পয়েন্ট আমাদের হচ্ছে যে সাইজ cation less than parent atom less than anion, সরি লেস দেন কেন বলছি, হ্যাঁ ঠিকই তো বলছি। অ্যানায়ন সব থেকে বড়ো, তারপরে ক্যাটায়ন সব থেকে ছোটো, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর কী বলবো, 2 নম্বর এটা বলি যে এবার ধরো এই যে ক্যাটায়ন তৈরি হচ্ছে, তাহলে আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম ওটাতেই ফিরে আসছি আবার। নাইট্রোজেন একবার N+ তৈরি করেছে, N+ মানে 7টা প্রোটন আর এদিকে 6টা ইলেকট্রন, ঠিক আছে, 7টা প্রোটন বেশি করে আকর্ষণ করছে। N2+ তৈরি করে ফেলেছে, তার মানে 7টা প্রোটন আর এইবার 5টা ইলেকট্রন, 2টো ইলেকট্রন চলে গেছে। এবার যেই 5খানা ইলেকট্রন, তখন তো এর রিলেটিভ পাওয়ার কী হবে, আরও বেড়ে যাবে। 7জন এবার 5জনকে মাত্র আকর্ষণ করতে হচ্ছে, তাহলে ওর পাওয়ার আরও বেড়ে গেল, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আরও বেড়ে গেল। তাহলে ইলেকট্রন ক্লাউড আরও নিউক্লিয়াসের কাছে সরে আসবে এবং রেডিয়াস আরও কমবে। তাহলে ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বাড়বে রেডিয়াস তত কমবে, তাই তো। আর অ্যানায়নের ক্ষেত্রে উল্টোটা, অ্যানায়ন ধরো N-, তো 7টা প্রোটন আর 8টা ইলেকট্রন ছিল। এবার যদি 2- হয় তাহলে 7টা প্রোটন আর 9টা ইলেকট্রন হয়ে যাবে। এবার 9টা ইলেকট্রন যদি হয়ে যায় তাহলে টোটাল নাম্বার অফ প্রোটনের পরিমাণ টোটাল নাম্বার অফ ইলেকট্রনের থেকে কমে গেল। তাহলে কি হবে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটার তুলনায় আরও কমে যাবে এবং তারপরে এদিকে রিপালশন বাড়বে, ইলেকট্রন ক্লাউড আরও এক্সপ্যান্ড করবে, ন্যাচারালি রেডিয়াস বেড়ে যাবে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটে।
ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে রেডিয়াস কমে যায়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে রেডিয়াস বেড়ে যায়। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট আজকে। তাহলে সেকেন্ড পয়েন্টে 1 নম্বর হচ্ছে ফর ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বলবো রেডিয়াস ভ্যারিজ উইথ 1/, চার্জ। আর ফর অ্যানায়ন রেডিয়াস ভ্যারিজ উইথ চার্জ। অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বাড়বে তত রেডিয়াসটাও বাড়বে। ঠিক আছে, এক্সাম্পল দিই কথা। দেখো 1 নম্বর কি আর এটাই দেখো, এক্সপ্লেইন নিশ্চয়ই তোমরা করতে পারবে নিজেরা। এবার 2 নম্বর ধরো O2- সব থেকে বড়, O-, O+, কিউ+ আয়ন আর কিউপ্রিক আয়ন কে বড়? ক্যাটায়নের চার্জ বাড়লে রেডিয়াস কমে যাবে, তাহলে রেডিয়াস বেশি হচ্ছে এর। আয়রনের ক্ষেত্রে ধরো ফেরাস আর ফেরিক, যত চার্জ বেশি তত রেডিয়াস কম। এবার এটা কেন হচ্ছে? চার্জ যত বাড়বে তত ন্যাচারালি নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, মানে কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তো আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লেই কি হবে? ইলেকট্রন ক্লাউড নিউক্লিয়াসের কাছে সরে আসবে, সুতরাং রেডিয়াস কমে যাবে। কারণ জেড এফেক্টিভের সঙ্গে রেডিয়াসের সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে একটু লিখেই দিই আমরা, মনে রাখতে সুবিধা হবে পরে। ফর ক্যাটায়ন, নাম্বার অফ ইলেকট্রন is less than number of proton. So effective nuclear charge is more compared to that of parent atom. ঠিক আছে, সো ইলেকট্রন ক্লাউড of outermost shell is more powerfully attracted by the nucleus, hence radius decreases. ঠিক আছে, অ্যানায়নের ক্ষেত্রে এরকম সিমিলার একটা অপোজিট নেচারের হবে লেখাটা, সেটা লিখে ফেলো নিজেরা। তাহলে এই ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলো। ফার্স্ট পয়েন্ট কমপ্লিট হয়ে গেল আমাদের আয়নিক রেডিয়াসের জন্য। আয়নিক রেডিয়াসের সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক আয়ন, এবং এই আইসো ইলেকট্রনিক আয়ন পার্টটা খুব ইম্পর্টেন্ট, সবার খুব ফেভারেট কোয়েশ্চেন এখান থেকে হয়, মাস্টারমশাইদের খুব প্রিয় এই জায়গাটা। আইসো ইলেকট্রনিক আয়ন থেকে সবাই কোয়েশ্চেন বানাতে চায়। আইসো মানে সমান, ইলেকট্রনিক মানে আইসো ইলেকট্রনিক আয়ন মানে এমন কিছু আয়ন যাদের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান। কীরকম হচ্ছে দেখো, এক্সাম্পল দিই। অক্সিজেন থেকে O2- হয়ে গেল, তাই না? সরি, দুটো ইলেকট্রন নিয়ে নিল, তাহলে O2- হয়ে গেল। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। দুটো ইলেকট্রন নিল, তাহলে O2- কতগুলো ইলেকট্রন? 10টা। তাহলে আমি এখানে লিখছি যে 10 ইলেকট্রন। তারপর ধরো নাইট্রোজেন 7। নাইট্রোজেন যদি 3টে ইলেকট্রন নেয় তাহলে 10টা হয়ে যাবে না? তাহলে N3- হয়ে যাবে। N3- 10টা ইলেকট্রন। আবার ধরো ম্যাগনেশিয়াম 12। ম্যাগনেশিয়াম যদি Mg2+ তৈরি করে, ক্যাটায়ন তৈরি করে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, 10টা ইলেকট্রন হয়ে গেল। একই রকমভাবে সোডিয়াম 11। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম প্লাসেরও 10টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়ন, এই যাদের আমি আন্ডারলাইন করছি, এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়ন। এবার এই আইসো ইলেকট্রনিক আয়নগুলোর আমাকে কী করতে হবে? রেডিয়াস কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এবার দেখো আইসো ইলেকট্রনিক আয়ন এবার কী হবে? ইলেকট্রন সংখ্যা সবার সমান, এই প্রোটন, নিউক্লিয়াস আর এদিকে হচ্ছে ইলেকট্রন ক্লাউড। এবার নিউক্লিয়াস কী করবে? ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে। ইলেকট্রনের সংখ্যা সবার সমান, এদের ক্ষেত্রে সবার 10টা করে, সবার 10টা। তো এখানে কোনো টেনশন নেই,
টেনশন হচ্ছে এইখানে, এখানে নাম্বার অফ প্রোটন বাড়ছে কমছে। যত বেশি প্রোটন এখানে হবে তত বেশি অ্যাট্রাকশান হবে না, তাই না? যত বেশি প্রোটন হবে তত বেশি করে এদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে। ইলেকট্রনের সংখ্যা ফিক্সড হয়ে গেছে এখন, তাহলে যত অ্যাট্রাকশান হবে তত ইলেকট্রন ক্লাউড ভেতরের দিকে সরে আসবে, অর্থাৎ রেডিয়াস তত কমবে, রেডিয়াস তত কমবে। তাহলে প্রোটন সংখ্যা যত বাড়বে আইসো ইলেকট্রনিক আয়নদের ক্ষেত্রে রেডিয়াস তত কমবে। দেখো প্রোটন সংখ্যা সবথেকে বেশি ম্যাগনেসিয়ামে, 12খানা প্রোটন 12 জন এখানে 10 জনকে অ্যাট্রাক্ট করছে, ন্যাচারালি অনেক পাওয়ারফুলি অ্যাট্রাক্ট করবে। 11 জনের থেকে 8 জনের পাওয়ার আরও কম, 7 জনের পাওয়ার আরও কম। তাহলে যত প্রোটন সংখ্যা কমবে তত অ্যাট্রাকশান কমবে, রেডিয়াস তত বেড়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, ঠিক আছে? কারণ তো বললাম, যাই হোক। তাহলে আমরা ফাইনালি এখান থেকে কনক্লুশন কী লিখবো, যে নাম্বার অফ প্রোটন ইন নিউক্লিয়াস ভ্যারিজ উইথ 1/রেডিয়াস। আরেকটা তো ম্যাথামেটিক্যালি এটাকে একটা ছোটো ইকুয়েশন দিয়ে লেখা হয়, সেটাকে আমরা অনেক সময় এরকম লিখি, Z/E ভ্যারিজ উইথ 1/R। একই রকম এখানে যা লিখলাম এটাই। Z/E মানে কি, দেখো Z মানে প্রোটন সংখ্যা, E মানে ইলেকট্রন সংখ্যা। এবার আইসো ইলেকট্রনিক মানে তো ইলেকট্রন সংখ্যাটা ফিক্সড হয়ে গেল, ফিক্সড। তার মানে কি Z ভ্যারিজ উইথ 1/R, তো ওটাই লিখেছে এখানে, নাম্বার অফ প্রোটন ভ্যারিজ উইথ 1/রেডিয়াস। তাহলে এবার দু একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো দুটো এক্সাম্পল। প্রথমটায় এখানে যেহেতু আমার হেডিংই হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়ন, তো এখানে সবাই আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? দেখো এখানে 19 প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে 18টা। 17 ক্লোরিন -1 হয়েছে মানে একটা ইলেকট্রন এসছে, 18টা। এটা 16, এটা 20, এটা 15, এটা 18। তাহলে সবাইকারই এখানে ইলেকট্রন সংখ্যা 18 ইলেকট্রন, আর এরা সবাই হচ্ছে 10 ইলেকট্রন। দুটো আলাদা কোয়েশ্চেন কিন্তু। তাহলে 1 নম্বরের আনসার কী হবে, দেখো আমরা একটু আগে দেখলাম যে Z/E ভ্যারিজ উইথ 1/R। তাহলে Z যত বেশি হবে আর তত কম হবে। তাহলে সব থেকে বেশি Z কার আছে এর মধ্যে? 20। তাহলে ক্যালসিয়ামের রেডিয়াস সব থেকে কম, ঠিক আছে? 1/R 20, তারপরে 19, তারপরে 18, ঠিক আছে? তারপর 18 পর 17, 17 পর 16, 16 পর 15, ঠিক আছে? এই যেই আমরা সাজিয়ে ফেললাম, এইবার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল ইনকারেক্ট। কেন? সমস্যা তৈরি করবে হচ্ছে এই আর্গন। আবারও এটার যেহেতু ইনার্ট গ্যাস, ও তো ভ্যান ডার ওয়াল রেডিয়াস মাপবো, এবং ভ্যান ডার ওয়াল রেডিয়াস সবসময় বেশি হয়। তাহলে সবই ঠিক ছিল, খালি ওখান থেকে আর্গনটাকে সরিয়ে দিতে হবে। আর্গন সব থেকে বেশি, রাইট? তাহলে একই রকম সেকেন্ডেরটাও হবে। কি হবে? সবার লাস্টে আমি নিয়নকে রেখে দিই, সব থেকে বেশিও, এই যে বাদ বাকি তারপরে হবে। সোডিয়াম 11, এটা 8, 7, 12, 9, তাহলে 12 সবার থেকে বেশি। তাহলে ম্যাগনেসিয়ামের রেডিয়াস, Mg2+ এর রেডিয়াস সব থেকে কম। তারপরে Na+, F-, অক্সিজেন 2- অ্যান্ড নাইট্রোজেন 3-। ঠিক আছে? মাঝখানে কিন্তু কখনোই ইনার্ট গ্যাসটা আসবে না, ঠিক আছে? তাহলে এটা কারেক্ট এবং এটাও কারেক্ট। আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টপিকটা শেষ হলো না, আইসো ইলেকট্রনিক আয়ন পর্যন্ত আমরা পড়লাম। পরের দিন আমরা বেশ কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করব এবং তারপরে কয়েকটা প্রবলেম সলভ করব অ্যাটমিক রেডিয়াস এবং আয়নিক রেডিয়াস এই টপিকের উপরে। ঠিক আছে? আমি আজকে চাইলে এখানেই এই টপিকটা শেষ করে দিতে পারতাম, দিয়ে নেক্সট ক্লাসে আমি আয়নাইজেশন এনার্জি বা কিছু একটা পড়াতে পারতাম, কিন্তু তাহলে ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে। আমাদের নিট বা যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমাদের এখনও শেষ হলো না, কিছু বাকি রয়ে গেল আলোচনা, সেগুলো নেক্সট ডে আমাকে অবশ্যই করাতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। যাওয়ার আগে আবার বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।